Hello there. It's a pleasure for me to be here with you with a new lesson. Today, I'm going to discuss about completing sentence. Most of the students get it much difficult to solve it easily. I'll try to make the video very lucid and simple for you. So, completing sentence. Completing sentence বলতে বোঝায় কোনো একটি অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করা। কমপ্লিটেড কোনো একটা সেন্সের মাধ্যমে যখন একটি অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করা হয় সেটি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স পূর্ণ করার ক্ষেত্রে এক বা একাধিক শব্দ যেমন প্রয়োজন, সেক্ষেত্রে একটি ক্লজেরও প্রয়োজন। কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করার ক্ষেত্রে দুটি বিষয় সবচেয়ে জরুরি। নাম্বার 1, সেন্টেন্সটির সাথে অর্থপূর্ণ এবং যুক্তিসঙ্গত কিনা। অ্যান্ড নাম্বার 2, গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুসরণ করতেছে কিনা। এই দুটি বিষয় অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করার ক্ষেত্রে সর্বাধিক জরুরি। আমরা প্রথম নিয়মে চলে আসি। আজকে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে করে। যদি ইংরেজিতে থাকে উইট, সো দ্যাট পরবর্তী অংশে যদি ব্ল্যাঙ্কস থাকে তাহলে আমরা কি লিখব? আমাদেরকে লেখার ক্ষেত্রে অবশ্যই দুটি বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, আমার সো দ্যাটের পূর্বের অংশের সাথে পরের অংশটা যেন যুক্তিসঙ্গত হয়। নাম্বার 2, সো দ্যাট স্ট্রাকচার, সো দ্যাটের পরবর্তী যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারটা যেন অনুসরণ করে। তো সো দ্যাটের স্ট্রাকচারটাকে আমরা তা জানব। সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে অথবা শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে এই গঠনটা অনুসরণ করে আমরা এখন এই সেন্টেন্সটাকে যদি কমপ্লিট করি, উই ইট সো দ্যাট আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি। সো আমরা লিখতে পারি সাবজেক্ট হিসেবে উই এবং সাবজেক্টের পর যেহেতু ক্যান অথবা মে, তাহলে আমি ক্যান ব্যবহার করতে পারি উই ক্যান, এবং পরবর্তী অংশে একটা ভার্ব উই ক্যান লিভ। তাহলে সো দ্যাটের পরবর্তী অংশ এবং পূর্বের অংশের সাথে একটা সঙ্গতি রয়েছে। তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। আমরা যদি আরও একটি উদাহরণ লিখি, হি রিডস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়ে যাতে করে, সো দ্যাট হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট। তাহলে আমি স্ট্রাকচার অনুযায়ী যদি এই সেন্টেন্সটাকে কমপ্লিট করি তাহলে কি হয়? সে পড়াশোনা করে যাতে করে সে খেলায় জিততে পারে। হি ক্যান উইন দ্য ম্যাচ। যদিও এটা স্ট্রাকচারটা সঠিক, বাট সো দ্যাটের পূর্বের অংশের সাথে যুক্তিসঙ্গত নয়। যুক্তিসঙ্গত না হওয়ার কারণে এই সেন্টেন্সটিকে আমি সঠিক বলবো না। সে পড়াশোনা করে যাতে করে সে পরীক্ষায় পাশ করতে পারে, সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম। এটি আমার গঠনগত এবং অর্থগতভাবে সঠিক, তাই এই সেন্টেন্সটি সঠিক। সো হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম অথবা হি ক্যান গেট GPA 5। একটি উদাহরণ যদি দেখি, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট। সো দ্যাটের পরবর্তীতে আমি কি লিখব? হ্যাঁ, এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে সো দ্যাটের পূর্বের অংশটা যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তীতে আমি ক্যানটা কুড হিসেবে ব্যবহার করব। তো হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ, হি কুড শাইন ইন লাইফ। তাহলে এখানে ওয়ার্কটা পাস্ট টেন্স হওয়ার কারণে আমি পরবর্তীতে ক্যানটাকে কুড হিসেবে ব্যবহার করলাম। তাহলে খেয়াল রাখতে হবে সো দ্যাটের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয়
তাহলে আমি সো দ্যাটের পরবর্তীতে সাবজেক্টের পর ক্যান অথবা মে ব্যবহার করব। আর সো দ্যাটের পূর্বে যদি পাস্ট টেন্স হয় তাহলে আমি ক্যানটা কুড, মেটা মাইট হিসেবে ব্যবহার করতে পারি। দ্যাট, সো ডট ডট দ্যাট। বাংলায় যদি আমরা এটাকে অর্থের সাথে মিলাই তাহলে হবে এতই ডট ডট যে। যখন বাংলা বাক্যের সাথে বাংলা অনুবাদ করব তখন এতই ডট ডট যে এই কথাটি আসবে। এক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি বলে? যদি আমি স্ট্রাকচারটা না জানি তাহলে সেন্টেন্সটি অর্থগতভাবে সঠিক হলেও যদি গঠনগতভাবে সেটি ভুল হয় তাহলে সেটা ভুল বলে বিবেচিত হবে। সো ডট ডট দ্যাট স্ট্রাকচারে সো প্লাস ডট ডটের জায়গায় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে কোনোটা থাকতে পারে। সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। লোকটা এতই দুর্বল যে, দ্য ম্যান ইজ সো ইল অর দ্য ম্যান ইজ সো উইক দ্যাট। পরবর্তীতে ব্ল্যাঙ্কস। তাহলে আমি যদি গঠনের দিকে তাকাই, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, দ্যাটের পর অবশ্যই সাবজেক্ট। তাহলে দ্য ম্যান হচ্ছে আমার এখানে সাবজেক্ট। দ্য ম্যানের পরিবর্তে আমি এখানে প্রনাউন ব্যবহার করব হি, দ্যাট হি। যদি পূর্বের অংশটা দ্য ম্যান ইজ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু আমি এখানে ক্যান নট ব্যবহার করব। আর এটা যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে ওখানে কুড নট ব্যবহার হতো। সো হি ক্যান নটের পর একটা ভার্ব। তো সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ক্যান নট, পরবর্তীতে একটা ভার্ব, হি ক্যান নট ওয়াক অথবা হি ক্যান নট ডু দিস অথবা হি ক্যান নট রান। আমার প্রথম অংশের সাথে, প্রথম ক্লজের সাথে পরবর্তী ক্লজ অর্থগতভাবে যেন যুক্তিসঙ্গত হয়। আমি যদি আরেকটি উদাহরণ লিখি, দ্য ওয়েদার ওয়াজ সো রাফ দ্যাট। দ্য ওয়েদার ওয়াজ সো রাফ দ্যাট। আবহাওয়া এতই খারাপ ছিল যে আমি বাসা থেকে বের হতে পারিনি। সাবজেক্ট কিন্তু আমি চলে আসবে অথবা সাবজেক্ট আমরাও দিতে পারি। দ্যাট আই, এখানে কি ক্যান নট হবে না কুড নট হবে? যেহেতু পূর্বের অংশে ওয়াজ আছে ফার্স্ট টেন্স, সেহেতু আমি এখানে কুড নট ব্যবহার করব। আই কুডন্ট গো আউট অথবা আই কুডন্ট গো আউটসাইড, আই কুডন্ট গো টু স্কুল, যে কোনোটা ব্যবহার করতে পারি, সেটা পূর্বের অংশের সাথে যদি সঙ্গতিপূর্ণ হয়। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। আমাদের পরবর্তী নিয়ম হচ্ছে দো অথবা অলদো। দো অথবা অলদো শব্দের অর্থ হচ্ছে যদিও। আমরা বাংলায় যদি বলি যদিও সে গরিব কিন্তু সে সৎ, সাধারণত দোযুক্ত সেন্টেন্সে দুটি ক্লজ, পরবর্তী অংশটি অবশ্যই বিপরীত ধর্মীয় অর্থ প্রকাশ করে। এক্ষেত্রে স্ট্রাকচারটা ম্যাটার না, কিন্তু বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করে। যেমন দো হি ইজ পুয়ার, যদিও সে হয় গরিব, হি ইজ হ্যাপি, সে হয় সুখী। তাহলে যদিও সে গরিব কিন্তু সে সুখী। তা আমি অপরদিকে যদি আরেকটা বাক্য বলি, দো হি ইজ রিচ, হি ইজ হ্যাপি বলবো না, যেহেতু বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করতেছে। যদিও সে ধনী কিন্তু সে অসুখী, হি ইজ আনহ্যাপি। দো হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি। আরেকটা বাক্য যদি আমরা বলি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, ইটস পপুলেশন ইজ বিগ। তাহলে আমার দেশ ছোট, জনসংখ্যাও কম হওয়ার কথা, কিন্তু বিপরীত ধর্মী, ইটস পপুলেশন ইজ বিগ। আমাদের পরবর্তী উদাহরণ হচ্ছে লেস্ট।
LEST, লেস্ট। লেস্ট শব্দের অর্থটা দাঁড়ায় মিনিংয়ের সাথে এই ভয়ে যে, পাছে ভয়, মানে কোনো একটা কিছুর জন্য ভয়ে আমি অন্য একটা কাজ করব, সেটাকেই বলা হচ্ছে যে এই ভয়ে যে। লেস্টের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে লেস্টের পরবর্তীতে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। যদি আমি বাংলায় বলি দ্রুত হাঁটো, না হয় তুমি ট্রেনটা মিস করবে, তাহলে তাকে আমি দ্রুত হাঁটতে কেন বললাম? সে যাতে ট্রেনটা মিস না করে, তাহলে ট্রেনটা মিস না করার ভয়ে আমি তাকে বলতেছি দ্রুত হাঁটো। তাহলে এই ভয়ে যে আমি তাকে বললাম ভালোভাবে পড়াশোনা করো, তাহলে সে ভালোভাবে কেন পড়াশোনা করবে? পরীক্ষায় ফেল করার ভয়ে। ভালোভাবে পড়াশোনা করো, নতুবা পরীক্ষায় ফেল করবে। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখি, যেটা আমরা প্রথমে বললাম যে ওয়াক ফার্স্ট লেস্ট, পরবর্তীতে আমার কমপ্লিট সেন্টেন্স করতে হবে। ওয়াক ফার্স্ট লেস্ট, লেস্টের পরে যেহেতু সাবজেক্ট, আমি সাবজেক্ট বসাবো, যেহেতু ওয়াক ফার্স্ট এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ যে আছে, ইউ আমার স্ট্রাকচারগতভাবে শুড, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, মিসটা হচ্ছে এখানে ভার্ব, মিস দ্য ট্রেন অর মিস দ্য বাস, মিস দ্য ফ্লাইট, এনিথিং। আমি অর্থগতভাবে এবং যুক্তিসঙ্গতভাবে যে কোনোটা ব্যবহার করতে পারি, তবে অবশ্যই সাবজেক্টের পরে শুড ব্যবহার করতে হবে লেস্ট যুক্ত সেন্টেন্সে। যদি আরেকটা সেন্টেন্স ব্যবহার করি, হি স্টাডিজ অ্যাটেন্টিভলি, লেস্ট কেন সে পড়াশোনা করতেছে? পরীক্ষায় ফেল করার ভয়ে। লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম, পাশ করার ভয়ে কিন্তু না, হি শুড পাস দ্য এক্সাম, পাশ করার ভয়ে কিন্তু পড়তেছে না, ফেল করার ভয়ে। সো আনসার উইল বি লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। 2 এতই ... যে, এখানে একটা না থাকবে। আমরা কিন্তু সো ... দ্যাট ওখানেও বাংলা অর্থ হিসেবে এতই ... যে ব্যবহার করেছিলাম, কিন্তু সেখানে আমাদেরকে নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হতো, ক্যান নট অথবা কুড নট। কিন্তু 2 এক্ষেত্রে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। সো এতই ... যে না, যে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এক্ষেত্রে আমাদের 2 এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচার হচ্ছে 2 প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস 2 প্লাস ভার্ব। এটা এক্সাম্পল, হি ইজ টু উইক, পরবর্তীতে ব্ল্যাঙ্কস কি হবে? তাহলে আমি গঠনের দিকে তাকাই, 2 প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, যেহেতু এখানে উইকটা অ্যাডজেক্টিভ, প্লাস 2, তাহলে 2 উইক, 2 পরবর্তীতে একটা ভার্ব, সেই ভার্বটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে। 2 ওয়াক, 2 রান, তার মানে হচ্ছে 2 ওয়াক যখন দেবো তার মানে সে হাঁটতে পারে না, 2 রান মানে সে দৌড়াতে পারে না, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। যদি আরেকটা উদাহরণ বলতে পারি, হি ইজ টু লেজি, সে এতই অলস যে, তাহলে সে এতই অলস যে পরীক্ষা পাশ করতে পারে না, কাজটি করতে পারে না, তাহলে হি ইজ টু লেজি টু ডু দিস ওয়ার্ক, এই কাজটি সে এতই অলস যে এই কাজটি করতে পারে না। মানে এখানে কিন্তু নেগেটিভ কোনো অর্থ আমরা ব্যবহার করি নাই, কিন্তু 2 এটা নিজে একটা নেগেটিভ, সেজন্য এটা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে। হি ইজ টু লেজি টু ডু দ্য ওয়ার্ক। Hello viewers, thank you for watching this video and stay connected for watching my next video. If you have any kind of comment, please comment in the comment box and subscribe my channel so that you can get my new videos very fast. Thank you for watching this. Thank you all.